হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার হাসিনুর রহমান খান বলতেছি। আমি অ্যাজ ইউজুয়াল যে টপিকগুলো নিয়ে কথা বলি, আজকে তার বাইরে একটা টপিক নিয়ে কথা বলবো। গতকালকে একটা অনলাইন নিউজ পোর্টালে একটা নিউজ হয়েছে। নিউজটার ক্যাপশনটা তারা যা দিছে, কন্টেন্ট এখন দেয় হচ্ছে ক্যাপশন দিয়ে রাখে আর নিচে দেয় বিস্তারিত কমেন্টে। কমেন্টের নিউজটা একটু একরকম আর কন্টেন্টটা দিছে আরেক রকম। কন্টেন্টটা দিছে এরকম যে ডাক্তাররা উপঢৌকন যদি নেওয়া বন্ধ করে বা গিফট নেওয়া বন্ধ করে তাহলে আসলে ঔষধের কস্ট 30% কমানো সম্ভব বা কমে যাবে। ভিতরের যে আলোচনাটা করছে ভিতরের আলোচনাটা আবার হুবহু এক না। কোনো একজন ডাক্তার ওটা নিচে কমেন্টও করছে যে আপনার ভিতরের কথার সাথে তো মিললো না, এইভাবে আর কি কমেন্টটা করছে। আমি দুইটারই স্ক্রিনশট দিব, উপরে বিভিন্ন জায়গায় দিব বিভিন্ন সময়। কেন বিষয়টা নিয়ে কথা বলা, আসলে বিষয়টা কি আলোচনা হয়েছে সেখানে? সেখানে মূলত আলোচনা হয়েছে একটা প্রোডাক্টের ব্যাপারে, যে কোনো প্রোডাক্ট হতে পারে সেটা, মানে মেডিসিনগুলোর কস্টিং কেমন হয়, ওভারঅল লাভ কেমন হয়, ওভারঅল বাকি কাজগুলো কেমন হয়। দেখেন, এখানে আসলে ইন ডিটেলস যিনি ব্যাখ্যা করছেন তিনি খুব সুন্দরভাবে বুঝাইছেন যে একটা মেডিসিন যদি থাকে, তার র মেটেরিয়াল কস্ট মানে হচ্ছে বানাইতে খরচ হচ্ছে এভারেজে 30 থেকে 40% টাকা। তার মার্কেটিং কস্ট হয় হচ্ছে মার্কেটিং এবং আদার্স আনুষঙ্গিক, ধরেন ক্যারিং, একটা ঔষধ আমি বানাইলাম হচ্ছে ধরেন কারখানায়, সেটা কারখানা থেকে তো আমার ফার্মেসি পর্যন্ত নিয়ে আসতে হবে, তার যে ক্যারিং কস্ট, এই সমস্ত কস্ট, এটা হচ্ছে অন এভারেজ, এটা হচ্ছে ওই মার্কেটিং প্রাইস সহ, মার্কেটিং বলতে হচ্ছে ওষুধের প্রচারণার প্রাইসটা সহ এভারেজে 30 থেকে 40% টাকার মতো খরচ হয়, আর 15 to 20% হচ্ছে তাদের প্রফিট মার্জিনটা থাকে। এটা তাদের যিনি ব্যাখ্যা করছেন তিনি এইভাবেই ব্যাখ্যা করছেন। তো এখন ওই যে 30 থেকে 40% যে হচ্ছে আপনার মার্কেটিং কস্ট, এইটাকে নিউজ পোর্টালের নিউজের উপর অংশে লেখা রাখছে অ্যাজ এ গিফট। প্রথম কথা হচ্ছে কি, আসলে 30% গিফট দেওয়া হয়? এক নম্বর কথা হচ্ছে এটা, এটা কিন্তু ডাক্তারদের ব্যাপারে আপনাদের খুব একটা মারাত্মক ক্ষোভ আছে, খুব মানে এটা অন্যরকম ক্ষোভ যে আমরা প্রচুর গিফট নিচ্ছি, হ্যান নিচ্ছি, ত্যান নিচ্ছি, এবং আসলে আমরা এরকম কাজ করতেছি। আসলে জিনিসটা কি? জিনিসটা হচ্ছে মার্কেটিং। একটু অন্যভাবে বুঝাই, আমি কয়েকটা জিনিস দেখাবো আমাকে, আমাদের যে কি কি রকম গিফট দেওয়া হয়। আমরা তো জুনিয়র ডাক্তার, হয়তো বা বড় আরো গিফট থাকতে পারে। সিম্পল কয়েকটা গিফট যেটা আমি 2-4 দিনের মধ্যে পাইছি ডিউটিতে থাকাকালীন সময়, তো ওই রিলেটেড কিছু জিনিস আমি দেখাবো। তো এখন একটু বোঝার চেষ্টা করি। 30 to 40% যে খরচটা হয় সেটা কিন্তু মার্কেটিং কস্ট বলতেছে। ধরেন ফেসবুক দিয়ে আগে বোঝাই, হ্যাঁ। ফেসবুকে দেখবেন অনেক ইনফ্লুয়েন্সার আছে, এখন তারা বিভিন্ন প্রোডাক্ট প্রমোশন করে। আমি যতদূর জানি এক একজন ইনফ্লুয়েন্সার অন এভারেজে এক একটা প্রোডাক্ট প্রমোশনের জন্য 30,000 থেকে শুরু করে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ এরকম টাকাও নেয়। তো ধরেন 30,000টাই আমি একটা গ্রস মার্জিন ধরলাম, যেটা তারা নেয় একটা প্রোডাক্টের প্রমোশনের জন্য। জামার উদাহরণ সবচেয়ে বেশি দেওয়া যায়, জামা ইদানিং সবচেয়ে বেশি এইভাবে সেল করে, বা দেখবেন অনেক সময় অনেক কসমেটিক আইটেম তারা সেল করে। এইটার জন্য যে তারা প্রমোশনাল প্রাইসটা নেয়, এই প্রাইসটা কিন্তু দিন শেষে যে আপনি জামাটা কিনতেছেন বা প্রোডাক্টটা নিচ্ছেন তার পকেট থেকেই যায়। যে ব্যবসায়ী সে কিন্তু এটা এমন করে না যে ওই টাকাটা তার লস, সে তা করবে না। সে ওইটা প্রোডাক্টের দামে ধরে ফেলবে, এমন ভাবে ধরবে যাতে তার লাভ লভ্যাংশটা থাকে। তো এখন ওই মার্কেটিংটা যেমন, কিন্তু ওইটার একটা জিনিস কি জানেন, ওইটাতে একটা লিখিত চুক্তি থাকে অথবা একটা ভার্বাল চুক্তি থাকে, যে আমি আপনার প্রোডাক্টটা প্রমোশন করে দিব, ভালো খারাপ আমি জানি না, কিন্তু আমি এটা ভালো কয়েকটা কথা বলবো, আপনি আমাকে একটা অ্যামাউন্ট পে করবেন, এবং উনাকে আপনারা অ্যাজ এ ইনফ্লুয়েন্সার দেখেন, তো দ্যাটস ওয়াই আপনারা অনেকেই জিনিসটা নেন। উনাকে বলতে উনাদেরকে। এটা গেল হচ্ছে ফেসবুক রিলেটেড, আমি একটা উদাহরণ দিলাম। আরেকটু আপগ্রেডেশন করি, যেমন ফুটবল যারা দেখেন তারা জানেন যে ফুটবলে কিছু জুতার ব্র্যান্ড আছে খুব বিখ্যাত, নাইকি, পুমা, অ্যাডিডাস। এদের যে ব্র্যান্ডিংটা হয়, ধরেন পপুলার প্লেয়ার আছে কিছু যারা ওই, কেউ নাইকির জুতা পরে, কেউ পুমার জুতা পরে, কেউ হয়তো অ্যাডিডাসের জুতা পরে, তাকে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট পে করে এই কোম্পানিগুলো, এবং এটা লিখিত চুক্তিতে। প্রশ্নটা হচ্ছে কেন করে? কারণ যারা তার ফ্যান ফলোয়ার আছে, ধরেন ক্রিস্টিয়ানো রোনালদো যে জুতাটা পরে, তার যারা ফ্যান ফলোয়ার, তার একটা হিউজ ফ্যান ফলোয়ার আছে পৃথিবীতে। এখন যদি বলি অ্যাটলিস্ট যারা আমরা ইয়াং জেনারেশন, তার মধ্যে 50 থেকে 100 কোটি মানুষ তার ফ্যান। তো এই 50 থেকে 100 কোটি মানুষের মধ্যে যদি 1%, আমি ধরলাম 0.1%ও ও যে জুতাটা পরে সেটা দেখে সেই জুতাটা নিয়ে নিচ্ছে, তাহলে তাদের একটা হিউজ সেল হবে। তাকে একটা রেভিনিউ যদি তারা দেয়, তাহলে তাদের আলটিমেটলি লস হয় না, ওইটা তারা এই বাকি যে জনগণ এতগুলা জিনিস কিনলো তাদের পকেট থেকে কেটে নিচ্ছে। তো তাদের পকেট থেকে যেহেতু কেটে নিচ্ছে, কিন্তু ওই ক্ষেত্রে কি হয়, একটা রিটেন চুক্তি হয়। ডাক্তারদের বেলায় এরকম কোনো রিটেন কোনো কেউ চুক্তি করে না আসলে, কিন্তু তাদের প্রোডাক্টটা তো, কোম্পানির প্রোডাক্টটা তো কারো না কারো কাছে আসতে হবে। আমাদের দেশে 800-র মতো বা 800+ নিবন্ধিত ঔষধ কোম্পানি আছে।
তো যারা এই ওষুধগুলা তৈরি করে সবগুলাই কিন্তু নিবন্ধিত। তার মানে হচ্ছে এই যে এই 800+ কোম্পানি চাইলেই কোনো না কোনো প্রোডাক্টের প্রমোশন করতে পারে এবং তারা করে। যদি না করে তাহলে হবে কি, আমি হয়তো বা একটা কোম্পানি সম্পর্কে জানি না, তাহলে আমি তার প্রোডাক্টটা তো লিখবো না। আসলে আমি তো জানি না তার প্রোডাক্ট সম্পর্কে, আমি কিভাবে লিখবো? তো তারা তখন এটা আয়সা তারা হয়তো অনেক সময় শুধু একটা কলম দেয়। জাস্ট আমি একটা এক্সাম্পল দেই, যেমন এটা তাদেরই কোনো একটা কোম্পানি আমাকে একটা কলম দিছিল, এখন হয়তো বা এই জায়গায় নামটা ছিল, লিখতে 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 মুছে চলে গেছে, এই জন্য আমি বলতে পারতেছি না এটা কোন কোম্পানির কলম, বাট একটা কলম ছিল। তো এরকম দেয়, কলমের ওষুধের নামটা লেখা থাকে। তারপরে ধরেন আরো আদার্স অনেক প্রোডাক্ট থাকে, যে প্রোডাক্টগুলোতে তারা এরকম ভাবে নাম অ্যাড করে দেয় এবং ওগুলো থাকে। তো এখন ওই নামগুলো, এখন প্রশ্ন আপনি করতে পারেন যে আপনাদের কাছে কেন যায় না, যায় তাহলে ওইরকম বড় বড় যারা আছে তাদের কাছে যাক। এখন ধরেন বাংলাদেশেরই কোনো একজন বিখ্যাত মডেলের কথা আমি চিন্তা করলাম, নাম বললাম না, মিস্টার এক্স বা ওয়াই বা মিস এক্স বা মিসেস এক্স যেই হোক, সে তার কাছে গেল একটা কোম্পানি যে আমরা একটা নতুন অ্যান্টিবায়োটিক লঞ্চ করছি, এটা হয়তো আমাদের আপার রেসপিরেটরি ইনফেকশনে খুব ভালো কাজ করে। তাহলে আপনি একটা অ্যাড করেন, আপনি বলেন যে আপনার একবার ঠান্ডা লাগছিল, গলা ব্যথা হয়েছিল, এই ওষুধটা খাওয়ার পরে, এই XYZ ওষুধটা খাওয়ার পরে আপনার একদম ঠান্ডা ভালো হয়ে গেছে। তাহলে আপনার যারা ফ্যান ফলোয়ার আছে তারা সবাই ঠান্ডা লাগলে এখন থেকে আর ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই, ওই XYZ ওষুধটা খাবে এবং XYZ ওষুধ খায় সবাই সুস্থ হয়ে যাবে। ডাজ ইট মেক এনি সেন্স? এটা কিন্তু সেন্স মেক করতেছে না। তো এইটার জন্য আনফর্চুনেটলি আপনার ডাক্তারের কাছে যেতে হবে। তারা শুধু যে ডাক্তারের কাছে যায় তা না, তারা বিভিন্ন ফার্মেসিতেও যায়। সেটা বড় বড় কোম্পানিরা যতটা ফার্মেসির দিকে খুব কম এন্ট্রি নেয়, কিন্তু যারা একটু ছোট কোম্পানি আছে তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি অনেক সময় এরকম থাকে, তারা ফার্মেসিতে এন্ট্রি বেশি নেয়। তো এখন আপনি ডাক্তারদের কাছে গেলেন, যে প্রোডাক্টের সম্পর্কে বললেন, প্রোডাক্টটা আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ যাতে আমাদের মনে থাকে, সেই চেষ্টাটা আপনি করবেন এবং করে এটা আপনি আসলে চেষ্টা করেন, আপনি এটা মোটামুটি সফল হবেন। একটা কোম্পানির লোক যখন 1 দিন 2 দিন 3 দিন আসে একটা ওষুধের কথা বা 2টা ওষুধের কথা আমাকে বারবার বলে যাচ্ছে, আমি না চাইলেও ওই নামটা আমার মাথায় সেভ হয়ে যাবে এবং তখন যখন লেখা যাবে, লিখতে যায় দেখা যাবে ওই ওষুধটার নাম লিখতেছি। এর মানে এই না যে ধরেন ও রোগ হয়েছে একটা, ওষুধ লিখে ফেলতেছে আরেকটা, না, বিষয় তা না। রোগ যেটা হচ্ছে সেটারই, ধরেন আমার যে এমন একটা কন্ডিশন আছে, তার রিপোর্ট আসছে এমন যে তার আপার রেসপিরেটরি ইনফেকশন, তাকে হয়তো বা আমার ঔষধ দিব হচ্ছে কোনো একটা সেফালোস্পোরিন গ্রুপের কোনো একটা ড্রাগ আমি তাকে দিতে যাচ্ছি, তখন হয়তো বা যে কোম্পানিটা আমার কাছে গত 2-3 দিন আসছে এবং তার সেফালোস্পোরিনের নামটা বারবার বলে গেছে, ওইটা আমি দিয়ে দিচ্ছি। এরকম হওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ ওই নামটা আমি শুনছি, দ্যাট ওয়াজ হ্যামার্ড ইন মাই হেড। এবং এইখানে একটু জিনিস বলি, অন্যান্যদের সাথে একটু ব্যতিক্রমটা কোন জায়গায় সেটা আমি একটু বলি। অন্যান্যরা কিন্তু রিটেন চুক্তি করতেছে ফর মার্কেটিং অর প্রমোশনাল, অন্যান্য কোম্পানির ক্ষেত্রে যেটা হচ্ছে রিটেন চুক্তি হচ্ছে, ডাক্তারদের সাথে কোনো রকম রিটেন ভার্বাল চুক্তি না। ভাই আমরা বলতেছি না ভাই আপনি আসেন, আইসা আপনি আমাকে বলেন, নাইলে আপনার ওষুধ আমি লিখবো না, বিষয় না, এরকম না। এখন আমার কাছে কোনো কোম্পানি কখনোই আসে না হয়তো বা, কিন্তু আমার কাছে যদি রুগী আসে, রুগীকে আমি বলবো যে আজকে আমার কাছে কোনো কোম্পানি আসে নাই বা আমার কাছে জীবনে কোনো কোম্পানি আসে নাই, আমি কোনো ওষুধ লিখবো না, প্রেসক্রিপশন সাদা পাতা দিয়ে দিব, তা তো না। আমি পরীক্ষা নিরীক্ষা করে রোগটা ধরে আমি হয়তো বা কোনো না কোনো কোম্পানির ওষুধ লিখতে হবে, আলটিমেটলি কোনো না কোনো কোম্পানির ওষুধ কিছু তো লিখতে হবে, সাদা পাতা তো দিব না, এটাই তো কথা। তাহলে লিখতে হবে, ওই জন্য এটা আসে কোম্পানিদের, এটা মার্কেটিং পলিসি। এখন এটার জন্য যদি আপনি ডাক্তারদের ঘাড়ে দোষটা পান, আমি আসলে এটার কোনো একটা হদিস পাই না। এবং এটার জন্য আপনি যদি ভাবেন যে এই পুরো টাকাটা ডাক্তারদের যে গিফট দেওয়া হচ্ছে, যদি গিফট না দিত তাহলে এই খরচটা আসতো না, তাহলে এটা আসলে আমি আসলে বিষয়টা মানতে পারতেছি না। যদিও এর পরে আমার উপর অনেকে ক্ষিপ্ত হয়ে যাবেন, তো হন, এটাতেও কোনো কিছু দোষের নাই। ওই জায়গার কমেন্ট সেকশন আমি খুব একটা কমেন্টের জন্য শো করতেছি না, কমেন্ট সেকশন সবাই ক্ষিপ্ত এবং বিষয়টা এটা এরকম, সবাই বলতেছে যে ব্যাখ্যাটা এরকম যে যদি আসলে ডাক্তাররা এটা না দিত, আবার ডাক্তারদের আরেকটা অভিযোগ তারা দিচ্ছে, ওটা আমি আর বললাম না, মানে এরকম 2-3 অভিযোগ আছে, এটা নাহলে চিকিৎসায় ফ্রি, একজন লেখছে খুব ভালো করে লেখছে, ওই কমেন্টটা আমার ভালো লাগছে, ওই কমেন্টটা আমি শো করবো, চিকিৎসায় ফ্রি। এখন বলতে পারেন যে উন্নত বিশ্বের তো অনেক দেশে চিকিৎসা ফ্রি থাকে, এটা মৌলিক অধিকার তো ফ্রি থাকে। আসলে ফ্রি থাকলে ওখানে আরেক পালা গান আছে যেটা আমরা জানি না, সেটা হচ্ছে এই যে ওই জায়গায় কিন্তু হেলথ ইন্স্যুরেন্স আছে, আপনার মাসে মাসে বেতন থেকে বা আপনার যে ইনকাম আছে সেখান থেকে একটা অ্যামাউন্ট অ্যাজ এ হেলথ ইন্স্যুরেন্স কেটে নেওয়া হয়, আপনার চিকিৎসা লাগুক বা না লাগুক। দ্যাটস ওয়াই আপনি যখন চিকিৎসার জন্য যান তখন চিকিৎসা আপনার ফ্রি পান। ফ্রি পেলেও যে একদম ফ্রি তা না, দেখা যায় হেলথ ইন্স্যুরেন্স একটা কভারেজ দেয়, একটা ছোট্ট অ্যামাউন্ট হলে আপনার পে করতে হয় অনেক সময়। ওই ছোট্ট অ্যামাউন্ট আবার একবারে কম না, আমাদের দেশে যে নর্মাল অ্যামাউন্ট হয় তার চেয়ে ওটা বেশি থাকে। তো ঠিক আছে, সেটা এনাদার টপিক, ওই ব্যাপারে আর কথা না বলি। কিন্তু আপনারা যেইভাবে আসলে প্রচারটা করছেন, আমার কাছে প্রচারটা ভালো লাগে না। এই জিনিসটা আসলে এইভাবে না, আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই। হ্যাঁ, ধরেন এই একটা প্রোডাক্টের ব্যাপারে আমার কাছে গত 2-1 দিন আগে একটা কোম্পানি ব্র্যান্ডিং করে গেছে। এখানে একটা আছে মেরোপেনাম আর একটা আছে হচ্ছে লেনিস বলে একটা ড্রাগ আছে, এটাও একটা অ্যান্টিবায়োটিক, এটা হচ্ছে লিনজোরিড। তো এই অ্যান্টিবায়োটিকগুলো কখন ইউজ করা হয়, কোন পেশেন্টকে ইউজ করা হয়, এই ব্যাপারে তারা ডিটেলস আলোচনা করছে। এর ভিতরে কি আছে,
এর ভিতরে আছে হচ্ছে আপনার কয়েক পিস চা, ঠিক আছে? তো আপনি বলতে পারেন এই কয়েক পিস চা যদি আপনাকে না দিত তাহলে কি আপনি এটা লিখতেন না? প্রথম কথা হচ্ছে কয়েক পিস চা দিলেও আমি এটা প্রথমেই লিখবো না, এটা একদম ফার্স্ট লাইন অ্যান্টিবায়োটিক না। এটা হচ্ছে এটা ওরা বলার সময় বলতেছে, এবং এটা আমি জানিও যে এটা আসলে ফার্স্ট লাইন অ্যান্টিবায়োটিক না। যদি ফার্স্ট লাইন অ্যান্টিবায়োটিক ফেল করে সেই ক্ষেত্রে, অথবা কেউ যদি সেভিয়ার ইনফেকশনের শিকার হয় সেই ক্ষেত্রে হয়তো তাকে আমি এই ওষুধগুলা দিই, তার আগ পর্যন্ত দিব না। কিন্তু এই ওষুধগুলা এখন এটার কমপক্ষে 50-60টা কোম্পানির অ্যান্টিবায়োটিক গুলো আছে, তাদের মধ্যে তারা এসে আমার কাছে বলে গেল, তারা যদি আমার কাছে আরো 10-12 দিন বলে, এমন হবে কি নামটা আমার মাথায় সেভ থাকবে। এখন আমি তখন তো মোবাইল ঘাইটা খুঁজে বের করবো না, কার জেনেরিক নেম কোনটা, কার ট্রেড নেম কোনটা, এটা আমি খুঁজে বের করবো না। এই নামটা যখন বারবার চোখের সামনে আসবে তখন হয়তো আমি লিখতে সময় এটাই লিখে ফেলবো, যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে, প্রয়োজন না হলে না। আমি আরেকটা এক্সাম্পল দিতে পারি, যেমন ধরেন এটা একটা ভিটামিন যেটা ইউজ করা হয়, এটা একটা বক্সে, এখানে কয়েকটা সুপের প্যাকেট আছে। তো এইটা যে দেওয়া হয়েছিল আমাকে, এইটাও এই ভিটামিন B1 B6 B12, এটা আমরা নিউরোপ্যাথিক পেইনের ক্ষেত্রে ব্যবহার করি। তো এখন ধরেন এইটা বেশ কয়েকটা কোম্পানির আছে, বেশ কয়েকটা বলতে মোর দেন 100 কোম্পানির আছে। তো এই যে কোম্পানিটা এসে আমার সাথে দেখা করছে, এরকম আরো অন্যান্য কোম্পানিও আসে একই সেম প্রোডাক্টের জন্য কথা বলে। তো ধরেন যেই দিন আমি লিখতেছি ওই দিন হয়তো আমি 10টা পেশেন্ট দেখতেছি যার মধ্যে 3টা পেশেন্টের এই ওষুধটা লাগবে, হয়তো উনি এসে বলে গেছে তারপরে পেশেন্টের এটা লাগতেছে, হয়তো আমি নিজের অজান্তে এই ওষুধটা লিখে ফেলছি। দিস ইজ দেয়ার মার্কেটিং স্ট্র্যাটেজি, এবং এরা এইভাবে এই কাজটা করে। এখন এটা যদি না করে শুধু একটা ওই যে কাগজ দেয়, হ্যাঁ ওটা অনেক সময় দেয়, এবং ওইটাতেও আমাদের যে কাজ হয় না তা না, বরঞ্চ ওইটা আমরা আরো বেশি হেল্প পাই, কারণ ওই জায়গায় ওষুধটার ফার্মাকোডাইনামিক্স দেওয়া থাকে, ওষুধটা কাদের দেওয়া যাবে কাদের দেওয়া যাবে না, ডোজটা কি হবে ওই ব্যাপারে ইন ডিটেল স্টাডি দেওয়া থাকে। আমরা ওইটা আরো ভালো করে পড়ি, এবং ওইটাও কিন্তু তাদের মার্কেটিং কস্টে। ওটাকে আপনারা গিফট হিসেবে নিতে পারেন, বলতে পারেন যে ওটা গিফট, হ্যাঁ ওটা গিফট হতে পারে, কিন্তু ওইটাও তাদের একটা মার্কেটিং স্ট্র্যাটেজির অংশ, এবং ওটা তারা করে। আমি শো করতেছি। এই যে ধরেন এই একটা জিনিস, এইটাতে ওষুধটা কাদের দিতে হয়, কি ডোজে দিতে হয়, এটার যে ফার্মাকোকাইনেটিক্স, এই জিনিসগুলো লেখা থাকে, এবং ওইটাতে তারা একটা স্টাডি দেয়। যেমন এই স্টাডিতে দেওয়া আছে যে কোন ওষুধটা কিভাবে কাজ করছে, অন্যান্যদেরটা কিভাবে কাজ করছে, তাদেরটা কিভাবে কাজ করে, এই সমস্ত বিষয়গুলো ব্যাখ্যা করা থাকে। ওগুলো আমরা পড়ে নিই, এবং পড়ে নিয়ে আমরা একটু আপগ্রেড হই, যে এটা হয়তো বা 5 বছর বা 7 বছর আগের একরকম স্টাডি ছিল, এখন স্টাডিতে হয়তো কিছু চেঞ্জ আসছে, ওই অনুযায়ী আমরা তখন কাজ করি। এখন এগুলো হচ্ছে মার্কেটিং এর জিনিস। এখন এই মার্কেটিং এর জিনিস যদি আপনি ভাবেন যে দেখছেন আপনারা তো এইভাবে পয়সা নিচ্ছেন, হ্যান করছেন, দেন বিষয়টা তা না, এটা কোম্পানির স্ট্র্যাটেজি, কোম্পানির পলিসি। প্রত্যেকটা কোম্পানি আসে তাদের মার্কেটিং শো করে। এখন এই মার্কেটিং যদি কোম্পানি অফ করে দেয় আমাদের তাতেও কোনো কিছু যায় আসে না, এবং তার ফলে যদি 30% কমে যায় তাতেও আমাদের কিছু যায় আসে না। কিন্তু ঘটনা হচ্ছে এটার জন্য ঢালাওভাবে ডাক্তারদের দোষারোপ করা, এটার কোনো ব্যাখ্যাই নাই। যেমন আপনি লাক্স সাবান দেখেন না, লাক্স সাবানের কিন্তু এক এক সময় এক একজন অ্যাম্বাসেডর থাকে। কোনো সময় ধরেন বেশিরভাগ সময় নায়িকারা থাকে, কোনো সময় দেশি নায়িকা থাকে, কোনো সময় বিদেশি নায়িকা থাকে। এখন ওই নায়িকারা কিন্তু রিটেন চুক্তিতে একটা অ্যামাউন্ট নিয়ে নেয়, এবং নিয়ে নেওয়া যে লাক্স কিন্তু লসে বিজনেস করে না, লাক্স ওই টাকাটা আপনাদের কাছ থেকেই আদায় করে। এখন যদি ওই নায়িকা বা ওই মডেলকে তারা পে না করতো তাহলে কিন্তু আপনারা কম খরচে আপনি এই সাবানটা ইউজ করতে পারতেন। এখন এর জন্য যদি আপনারা দোষ দেন ওই নায়িকাকে, এটাও ঠিক হবে না। এ যেমন সামনে কয়েকদিন পর একটা ক্রিকেট টুর্নামেন্ট আছে, আইসিসির একটা ইভেন্ট আছে 8 দেশের, এর মধ্যে ইন্ডিয়া পাকিস্তানের যে ম্যাচটা হবে, ওই ম্যাচের দিন অ্যাডের যে স্লটগুলো থাকে এটা প্রচুর দামে বিক্রি হয়। কারা কিনে? বিভিন্ন ব্র্যান্ডরাই তো কিনে। ব্র্যান্ডরা কেন কিনে? কারণ ওই সময় যদি তারা অ্যাডটা প্রচার করে তাহলে তাদের প্রোডাক্ট সেলিং বাড়বে। এখন ওই অ্যাডটা প্রচারের জন্য যদি আপনি দোষ দেন হচ্ছে ভারত আর পাকিস্তান ক্রিকেট টিমকে, এটা কি যুক্তিযুক্ত কিছু হবে? এটা যদি যুক্তিযুক্ত কিছু না হয়, অথবা ওই আইসিসির ওই ইভেন্টকে দোষ দেন, এটা যদি যুক্তিযুক্ত কিছু না হয়, তাহলে এই ঔষধের দাম 30% বাড়ছে, কারণ কোম্পানি তার মার্কেটিং স্ট্র্যাটেজিতে 30-40% ব্যবহার করে মার্কেটিং এর জন্য। এটার জন্য যদি আপনি ঢালাওভাবে ডাক্তারের গিফট নেওয়াকে দোষ দেন, এটা কেমন যেন হয়ে গেল। তারপরেও অনেকে দোষ দেন, কমেন্টে ডাক্তারদের ধুয়ে ফেলা হয়, এটারও কারণ আমি জানি না। তারপরেও ধন ধুইলে আমরা পরিষ্কার হই, কোনো সমস্যা নাই, কিন্তু তারপরেও দয়া করে একটু বিবেচনা করবেন। আর আপনারা যা নিউজ পোর্টাল নিউজ করেন, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে অনলাইন নিউজ পোর্টালেও দেখবেন অ্যাড থাকে। অনলাইন নিউজ পোর্টালে যখন আমরা ক্লিক করি তখন দেখি নিজ দিয়ে বিভিন্ন প্রোডাক্টের ছোট ছোট অ্যাড থাকে, কর্নারে একটা প্রোডাক্টের অ্যাড থাকে, এরকম অ্যাড থাকে। ওই অ্যাডগুলোও কিন্তু ওই যেমন পত্রিকাটা, সে কিন্তু এটার জন্য পেমেন্ট নিচ্ছে, আর ওই যারা অ্যাডটা দিচ্ছে তারাও কিন্তু আবার কি করতেছে, এই অ্যামাউন্টটা সাধারণ পাবলিকের পকেট থেকে তার প্রোডাক্টের দামের মধ্যে দিয়ে তুলে দিচ্ছে। এখন যদি আপনারাই এইভাবে নিউজ করা শুরু করেন যে পত্রিকায় যদি বিজ্ঞাপন না দেওয়া হতো বা টিভিতে যদি বিজ্ঞাপন না দেখানো হতো তাহলে আমাদের প্রোডাক্টের দাম এত % কমে যেত,
তাহলে তো জিনিসটা কেমন হইলো না, এবং এটা কিন্তু খারাপ হইতো না, কিন্তু এটা কিন্তু আপনারা করতেছেন না, না করে সফট টার্গেট ডাক্তার তাকে আপনারা একটু খোঁচা দিচ্ছেন। তো এটা রিকোয়েস্ট থাকবে দয়া করে ডাক্তারদের খোঁচাটা এইভাবে না দেওয়ার, এবং জনগণকে সঠিকটা বোঝানো যে এটা কোম্পানির মার্কেটিং স্ট্র্যাটেজি, এখানে ডাক্তারদের গিফট জোর করে নেওয়া বা এরকম একটা জিনিস আপনার ইনফ্লুয়েন্স করে বিষয়টা তা না। তারা ডাক্তারদের কাছে আসলে কিছু না কিছু দিয়ে একটা জিনিস প্রোডাক্টটা মেনলি প্রমোট করে দেওয়া যায়, এটাই তাদের ক্রাইটেরিয়া। ধন্যবাদ, ভালো থাকবেন।